সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমন্বয়কারী যারা রয়েছে তাদের 45+ সমন্বয়কারীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর, শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। আওয়ামী লীগের পুনর্বাসন শুনেছি, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার কিছু বক্তব্য এবং কিছু কর্মকাণ্ড নিয়ে ভাইরাল নেট দুনিয়া। 15 জানুয়ারি তো চলে এলো, সরকার কোনো ঘোষণাপত্র উপস্থাপন করবে না, তাহলে কি হতে যাচ্ছে? নতুন করে কোনো জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে? সরকার এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে মুখোমুখি কোনো অবস্থানের ঘটনা ঘটতে যাচ্ছে? দেশি বিদেশি কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে? 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। সরকার রয়েছে বর্তমানে ক্ষমতায়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ এবং তাদের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী অর্থাৎ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদের যে সমন্বয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমন্বয়কারী যারা রয়েছে তাদের বলা হয়েছে তাদের মোটামুটি 45+ সমন্বয়কারীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। এবং যারা উপদেষ্টা পরিষদ রয়েছে, তথাকথিত উপদেষ্টা যাই বলেন না কেন, এর মধ্যে ডক্টর ইউনূস উনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সেফ এক্সিট নেওয়ার জন্য, কিন্তু এখানে বাগড়া দিয়েছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষকে যখন জ্যাক সুলিভান, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান, উনি যখন একটা চাহিদার কথা বলেছিলেন, একটা আশঙ্কা, একটা চাওয়ার কথা বলেছিলেন যে ডক্টর ইউনূসকে একটা সেফ এক্সিট যেন ভারতবর্ষ নিশ্চিতভাবে দিতে পারে, এই ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে উনি বলেছেন যে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের মোটামুটি 3 থেকে 4 জন উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার জন্য প্রক্রিয়া চালিয়েছিলেন, কিন্তু প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে যাইতে দেয় নাই। এবং ডক্টর ইউনূস আদৌ সেফ এক্সিট পাবে কিনা সে নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। এবং উপদেষ্টা পরিষদের আরো অনেক উপদেষ্টার পাসপোর্ট জব্দ করা হয়েছে যাতে করে তারা দেশের বাইরে যেতে না পারে। এবং এও আপনারা জেনে আশ্চর্য হবেন যে যারা সমন্বয়কারী এদের একটা বিরাট অংশ ইউরোপ, তারপরে আপনার আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশে, উন্নত দেশগুলোতে তাদের ভিসা প্রসেসিং সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যে। এখানে তারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে যাতে পরবর্তীতে সেখানে গিয়ে থাকতে বা অ্যাসাইলাম নিতে, পলিটিক্যাল রাজনৈতিক আশ্রয় নিতে তাদের সহজ কিংবা সুবিধা হয়, সেই জায়গাটুকু তারা নিশ্চিতভাবে করে ফেলেছে। এখন এই যে যারা এই মেট্রিকুলাস প্ল্যানে বিপ্লবে চিটিং বিপ্লবে অংশগ্রহণ করে আপনারা দেশের 12টা বাজিয়ে দিলেন, সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা যাদের জন্য এত কিছু করলেন তারা কিন্তু আপনাদেরকে ফেলে রেখে পালিয়ে চলে গেল। আপনাদের ফেলে রেখে গেল তার মানে আপনারা সবাই যে ধ্বংস হয়ে যাবেন কিংবা মরে যাবেন, বিষয়গুলো এরকম না। কিন্তু এই দেশটা যে আগামী 20 বছর পিছিয়ে গেল, উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছিল, ধীরে ধীরে আরো প্রগ্রেস হতো, ইকোনমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, জিডিপি প্রবৃদ্ধির হার এখন বর্তমানে কোথায় নেমে গিয়েছে, আপনারা সেটা একবার খেয়াল করেছেন? শুধু সবসময় নিজের স্বার্থ, নিজের চিন্তা করলেই হয় না, দেশের জন্য ভাবতে হয়। এই দেশটা তো আপনার আমার সকলের, আমরা দেশে থাকি না, যারা আপনার দেশে থাকেন আপনাদের প্রত্যেকের উচিত দেশটাকে আপনাদের নিজস্ব জায়গা থেকে ভালোবাসা। কিন্তু আপনারা এই যে তথাকথিত বাটপার চিটার সমন্বয়কারী হাসনাত, সার্জিসের মতো ভণ্ড প্রতারক যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে হেলমেট পাইন সাথে ছাত্রলীগের সাথে বেমানি করেছে, আপনাদের এটা বোঝা উচিত ছিল যে দুটো ছেলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল ওতপ্রোতভাবে, তারা বঙ্গবন্ধুকে নিয়ে পালন লিখত, তারা শেখ হাসিনাকে নিয়ে লম্বা লম্বা বক্তব্য দিত। এরা হুট করে তাদের রং পরিবর্তন করে গিরগিটির মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাসিনা বিরোধী বনে গেল, বঙ্গবন্ধু বিরোধী বনে গেল। তারা 72 সংবিধানকে বাদ দিতে চায়, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে হাসিনা নাম নেয়। অথচ এই সার্জিসরা গণভবনে গিয়ে আবার ছবি আপলোড দিয়ে লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে ক্যাপশন দিয়ে। তো এগুলো আপনাদেরকে বোঝা উচিত ছিল যে ছেলে যে গাদ্দার, অলওয়েজ গাদ্দার, অনসে গাদ্দার, অলওয়েজ গাদ্দার, অনসের জায়গায় অলওয়েজ রাজাক, আমি কথা সবসময় বলি, অনসে বাটপার, অলওয়েজ বাটপার। যে একবার বাটপারি করে সে ভাইবার বাটপারি করবে না, সে নিশ্চয়ই থেকে আপনারা দিতে পারবেন না। তো এই সার্জিস হাসনাতরা আপনাদের মাথায় টুপি পরিয়ে এটা পুরো দেশকে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গিয়ে তারা এখন পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আমি যে তথ্য পেয়েছি সেই তথ্য আমি জানি ভুল না, তারপরেও যদি এই তথ্য কখনো ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি নিশ্চিতভাবে বলতেছি এই তথ্য সঠিক। এবং সমন্বয়কারী উপদেষ্টা এদের প্রায় 70 জনের মতো পাসপোর্ট সিজ করা হয়েছে, অর্থাৎ জব্দ করা হয়েছে পাসপোর্ট। এবং সেনাবাহিনী তাদেরকে বাইরে সেফ এক্সিট দিচ্ছে না, দিবে না, কারণ বিচার তো ভাই সবারই হবে। অন্যায় করেছেন আপনি, দেশের প্রচলিত আইনে আপনার বিচার হবে, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ এই দেশটা আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে টেনে দিয়েছেন। এখন আপনাদের বিচার এই দেশের মানুষই করবে, দেশের প্রশাসন করবে, দেশের বিচার বিভাগ করবে। আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত, এই কথাটা আমার নয়, এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি যার বড় বড় লোকদের সাথে ওঠা বসা, যিনি সচিবালয়ে যাতায়াত আছে যার,
যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, মাঝে মাঝে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলেন। তিনি হলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টাদের নিয়োগকর্তা প্রাণশক্তি জনাব হাসনাত আব্দুল্লাহ। তার এই কথার মাধ্যমেই স্পষ্ট হয়ে পড়ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখান থেকে আমি এই জনাব হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আপনাদের সাথে বিশ্লেষণ করব। এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে সে নিজেই বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠের সেই নিউজটার টাইটেলটা এরকম, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা, যা বললেন হাসনাত। তিনি বলছেন, অনেকগুলো কথা বলছে, তার মধ্যে কয়েকটা হিন্টস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তিনি বলছেন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা আপনাকে বুঝতে হবে ভালোভাবে। হাসনাত আব্দুল্লাহ বলল যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্র কি। রাষ্ট্রযন্ত্র হচ্ছে রাষ্ট্ররা যে চালাইতেছে বা যারা চালাইতেছে তারা হলো রাষ্ট্রযন্ত্র। যেমন ধরেন বিভিন্ন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আমলা, হ্যাঁ এরকম যারা রাষ্ট্রটা চালাইতেছে, বিভিন্ন কর্মকর্তা এরা। তাইলে আপনি এটা দ্বারা তো আমরা মানে একদম পরিষ্কার যে আওয়ামী লীগের পুনর্বাসন হইতেছে, এটা কেউ আর ঠেকাইতে পারবো না। কারণ হচ্ছে ধরেন আপনি যে মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলের যে আপনার ডিফল্ট সেটিং, মানে কোম্পানি যে সেটিংটা দিচ্ছে, তারপরে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিচ্ছেন, ওই ডিফল্ট সেটিং যদি চায় যে আওয়ামী লীগ নামক একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল হবে, আপনি কি কোনোভাবে ঠেকাইতে পারবেন না, অসম্ভব। কারণ এটা অটোমেটিক হবে, সিস্টেমই চাইতেছে যে এই অ্যাপসটা ইনস্টল হবে। তাহলে যখন একটা রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নেয় বা চায় যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক, তখন আওয়ামী লীগের পুনর্বাসন আর কেউ ঠেকাইতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসন হবে, যেটা অতীত থেকে বলে আসতেছি, এখন সমন্বয়কদের মুখ থেকেও বাড়াইতেছে। তিনি আরো বলছেন যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন করতে চান তাদের বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা প্রশ্ন নয়, মানে একটু সাইড কাটা, বুঝতে পারছেন কি? যে আপনি দুপুরে ভাত খাইবেন কিনা সেটা বড় কথা নয়, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন অন্যটা। এখানে একটু সরে দাঁড়ানো, কারণ এখানে সরে দাঁড়াতে হবে। যখন আপনি ধরেন একটা ট্রেনের তো বগি থাকে মেলা, অনেক বগি থাকে, ইঞ্জিন একটা, যে ইঞ্জিন ট্রেনের অবশ্য মানে একটা ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায়। এখন ইঞ্জিন চাইতেছে যেখানে আর একটা বগি স্থাপন করা হবে। এখন আপনি অন্য একটা বগির মধ্যে থেকে সেটা তো মানে আপনার থামাতে পারবেন না, ওই বগি আসবেই এবং সেই ইঞ্জিন টেনে নিয়ে যাবে, কারণ রাষ্ট্রযন্ত্র চাইতেছে আওয়ামী লীগ আসবে। এটা কিন্তু তার কথা মতো, এটা আমার কথা নয়। তিনি বলছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, সেটা বড় কথা না, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখানে কিন্তু আমি একমত আছি যে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন হবে, আওয়ামী লীগ রাজপথে রাজনীতি করবে, নির্বাচন করবে, জনগণ ভোট দেবে, জয়যুক্ত হবে, সংসদে যাবে, এটা। কিন্তু যারা অপরাধী, যাদের নামে মামলা আছে, যারা সত্যিকার অর্থে অপরাধী, যারা লুটপাটের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, এটা আমিও চাই। তিনি আরো বলছে যেসব টকশজীবী, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। এখানে আমি জানি না যে বুদ্ধিজীবীরা আসলে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা, আর ফ্যাসিবাদ কাহাকে বলে সেটা অনেকে জানে কিনা। কিন্তু যারা টকশজীবী, বুদ্ধিজীবী, তারা ব্রেনি লোক, তারা দেশের মধ্যে একটা মানে তাদের স্থান আছে আর কি, তাদের একটা পর্যায়ে আছে, তাদের সাথে এইভাবে কথাটা না বললে হতো। তারপরে তিনি কি বলছে, যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসাবে ফ্যাসিবাদের পক্ষে যোগ করেছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে লিখবে আমরা সে কলম ভেঙে দেব। বুঝতে পারছেন তো? এই কথাটা কিন্তু মন মারতে, যারা ফ্যাসিবাদের পক্ষে লিখবেন আমরা সেই কলম ভেঙে দেব, এই কথাটা বলছে কে? জনাব হাসনাত আব্দুল্লাহ। অবশ্যই ফ্যাসিবাদের পক্ষে লেখা উচিত নয়, আর ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবে তাদের কলম লিখবে কেন, ভেঙে দেওয়ার কি দরকার, মানে লেখাই উচিত না, ফ্যাসিবাদের পক্ষে কেন লিখবে? আশা করি বুঝতে পারছেন। কারণ রাষ্ট্রযন্ত্র চাচ্ছে বা রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নিতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, রাজপথের রাজনীতি করবে, নির্বাচন করবে, ইলেকশন করবে, এটা রাষ্ট্রযন্ত্র চাইতেছে। এটাকে বলছে জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন, যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে কি আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। সব শেষ কফিনে পেরেকটা আপনি মারলেন
যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশের বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনাফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে পিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই, মোকাবেলা করা যায়নি, যার অন্যতম কারণ, এই কারণেই আন্তরিকভাবে অংশগ্রহণ না। শোনেন, আমি কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে, পলিটিক্যাল রিজন। তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া, আর আমার সাথে আমার দলের যে মিথস্ক্রিয়া। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি রাশিদ রহমান, একদম স্পষ্ট। আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, একদম। হ্যাঁ, একটা ফোন চলে আসছিল, সরি about that। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারাকশন, সেটা না। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনার সাথে আপনার বড়, আপনার সাথে আপনার মাঝারি, আপনার সাথে আপনার নিচের, আপনার সাথে অনুজ অগ্রজ সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে। এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন, যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। এই কোনোদিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে রাশিদ রহমান, অর্থনৈতিক খাতটাতে আমি আরেকটু আসি, কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি 24 ডিসেম্বর 2022 খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে, সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুল সোহান গোলাপ। জি, মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন, যারা আসলে ছিলেন। আমি আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেন নাই। আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে, এবং যেহেতু এই ভাগ সকলের উপর নির্ভর করে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথাই দেশে এখনো আন্দোলন সংগঠিত হবে। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো বাকিদের আপত্তি করে। আমাকে কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানহীন কথা বলতে। কিন্তু দুর্নীতি হয়েছে, এবং সেটা করার জন্য যে গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে, অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে। ওই বোর্ডের কারা কারা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তারপরে যাদের নাম বলছি, কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন, কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এতে কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। কিন্তু আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে?
হঠাৎ করে ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার কিছু বক্তব্য এবং কিছু কর্মকাণ্ড নিয়ে ভাইরাল নেট দুনিয়া। প্রশ্ন উঠেছে এখানে তার বেশ কিছু বক্তব্যের পাশাপাশি একটা বিশাল কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন। দর্শক, স্ক্রিনে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1971 সালের একটা ছবি, যখন মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক একটা ছবি আমরা এখানে দেখতে পেয়েছিলাম। যে ওই দিন এখানে ভারতীয় একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিল আর পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা ছিল। যখন আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তান আত্মসমর্পণ করে তখন এই ছবিটা তৎকালীন সময় ফ্রেমবন্দি করা হয়। আর এই ছবি নিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক বিতর্ক আছে যে কেন এখানে মুক্তিবাহিনীর কোনো ঊর্ধ্বতন নেতা অথবা যারা সেখানে কমান্ডার ছিলেন তাদেরকে রাখা হলো না। বাংলাদেশের পক্ষ থেকেও সেখানে আসলে কারোর ছবি কেন নেই? এই ছবিটা প্রমাণ করে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করছে। এ নিয়ে নানান সময় ভারতের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কথা বলছেন। তো হঠাৎ করেই এই ছবিটা আপনার সরিয়ে ফেলার বিষয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আপনার তার নিজ কার্যালয় থেকে নয়াদিল্লির রাইসিনা হিলে তার যে নিজ কার্যালয় আছে সেনাপ্রধানের, সেখান থেকে এই ছবিটি সরিয়ে ফেলেছেন। তো সাংবাদিকদেরকে তিনি বলছেন যে ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি করম ক্ষেত্র নামক একটা চিত্রকর্ম বসানো হয়েছে। এমন পদক্ষেপে সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যারা সেনাপ্রধানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সেনাপ্রধানের অফিসের লাউঞ্জের দেয়ালেই এত বছর ছিল। গেল ডিসেম্বরে সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেওয়া হলেও পরে আর তা সেনাপ্রধানের কার্যালয়ে ফিরিয়ে আনা হয়নি। তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানিকোষ কনভেনশন সেন্টারে, আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়েছে। আর এই পদক্ষেপ নিয়ে যখন সমালোচনা হচ্ছে তখন জেনারেল উপেন্দ্র বলছেন, আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন, এর 3টি অধ্যায় রয়েছে: ব্রিটিশ যুগ, মোগল যুগ এবং তার আগের যুগ। আমরা যদি এটিকে এবং সেনাবাহিনীর লক্ষ্যে সংযুক্ত করতে চাই, প্রতীকগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলছেন যে নতুন পেন্টিংটি 28 মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব তৈরি করছেন, যিনি বাহিনীর তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে করম ক্ষেত্র নামক যে নতুন চিত্রকর্মের অর্থ ফিল্ড অফ ডিডস বা কর্মের ক্ষেত্র। এটি সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করে যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিগতভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিবর্তনের প্রতিফলন। এখানে সেনাপ্রধান বলছেন যে বর্তমান বাস্তবতা বিবেচনা করে নতুন চিত্রকর্মটি তৈরি করা হয়েছে। আমাকে যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করতে হয়, নতুন চিত্রকর্মটি তারই প্রতীক। মানে সেনাপ্রধানের এই বক্তব্যটা বা এই কর্মটা আমার কাছে ভালো লাগছে যে তাদের সেনাপ্রধানের অফিসে ভারত আর পাকিস্তানের সাথে মানে এই ছবিটা, এটা আসলে কতটুকু মিনিংফুল। সেনাপ্রধান যেটা বোঝাতে চাইছেন যে এখন যে ছবিটা দেওয়া হচ্ছে করম ক্ষেত্র, মানে তাদের যেই সেনাবাহিনীর অতীত, বর্তমান, ভবিষ্যৎকে কানেক্ট করে এমন একটা চিত্রকর্ম যা সবসময় অম্লান হয়ে থাকবে। কিন্তু এই ছবিটা শুধুমাত্র পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, ভারতের পাকিস্তানের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক কিছু মেসেজ ক্যারি করে যে দেখো পাকিস্তান এক সময় ভারতের কাছে আত্মসমর্পণ করছে, কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা ছিল যে ওই সময় তারা গার্জিয়ানের ভূমিকা পালন করছে। এখন দীর্ঘদিন পরে হলেও এই নতুন সেনাপ্রধান, আমি তাকে যথেষ্ট পজিটিভ মেন্টালিটির মানুষই মনে করছি, কারণ বাংলাদেশ ইস্যুতেও তিনি খুব পজিটিভ বক্তব্য দিয়েছেন। ওই রাজনৈতিক নেতাদের মতন উগ্রপন্থী মেন্টালিটির ছিলেন না। তিনি বলছেন যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকতেই হবে, ইভেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও ভালো সম্পর্ক থাকতে হবে। সো বাট তার এই জিনিসটা নিয়ে যারা রাজনীতিবিদ তারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।